হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। ভালো তো থাকতেই হবে। ভালো না থাকলে জীবনে অন্যান্য কাজগুলো কিভাবে করব, আমাদের সকলেরই একটা চিন্তা এবং আনন্দেরও বিষয়। জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ভালো থাকতেই হবে। ভালো থাকার জন্য নিজের চেষ্টা অবশ্যই প্রয়োজন। তার সঙ্গে তো পরিস্থিতিও মানুষকে অনেক সময় ভালো থাকা থেকে বিরত করে দেয়। সেরকমই পরিস্থিতি যদি শারীরিক বা মানসিক হয়, তাহলে তার থেকে বেরিয়ে আসতে অনেকটাই স্ট্রাগল করতে হয় এবং সেটা করে যাওয়াই ঠিক। সেটা করে গেলে ঠিক এক সময় না এক সময় পরিস্থিতি নিজের আয়ত্তে চলে আসে। তার জন্য চাই ধৈর্য এবং মনের সাহস। এই দুটো সঠিকভাবে আমাদের জীবনে যদি আমরা ঠিকভাবে ধরে রাখতে পারি, তাহলে আমরা সব দিক থেকে সফল হওয়ার চেষ্টা করব। তারপরে তো ঈশ্বরের কৃপা আছেই। তিনি যদি আমাদের সহায় হয়, তাহলে আমাদের সুবুদ্ধি দিয়ে সুপথে পরিচালিত করবে, এটুকুনো আস্থা রাখতেই হয় ঈশ্বরের ওপরে। আমি তো খুবই রাখি। পরিস্থিতি অনেক খারাপ যায়, গেছে, চলছে, এরকম নানা রকম সমস্যার মধ্যেও সঠিকভাবে রাখার চেষ্টা করি। তার চরণে আশ্রয় করেই থাকতে চেষ্টা করি। ঠিক আছে, এগুলো তো যার যা পার্সোনাল ব্যাপার, সেটা কে কীভাবে করবে সেটা তার তার ব্যাপার। আমি আমার নিজেরটা বললাম। যাই হোক, কিছুক্ষণ আগে আমি একটি বাড়ি থেকে যোগা করিয়ে আসলাম। তাদের বাড়িতে লোক এসছে বলে বেশিক্ষণ করতে পারিনি। বাড়িতে কিছু গেস্ট এসছে বলে বেশিক্ষণ করতে পারিনি। আমাকে আগেই ফোন করে ডেকেছিল। রোজ করে না, অসুবিধা হলেই ডাকে। রোজ করা সম্ভব হয় না, যেহেতু যাই হোক, এটা একটা পার্সোনাল প্রাইভেট করা তো কিছু একটু টাকা দিয়ে করতে হয়, সেহেতু আর রোজ করা হয় না। যখনই সমস্যা হয় তখনই ডাকে, বাড়িতে প্র্যাকটিস করে। তাই বাড়িতে কেউ ছিল না, লোক চলে এসছে। তা আমাকে বললো, দিদিভাই আজকে আমাকে ছেড়ে দিন, আমি একটু বাড়িতে সমস্যাগুলি যেহেতু আমাকে বলেছিল, আমি শুনে এসেছি। তাই আমি ঠিক আছে, আমি তো আজকে ভিডিও করব, আমি দেখানোর চেষ্টা করব, তুমি দেখে নিও। বলে হ্যাঁ, তাই সেটাই ঠিক আছে, তুমি সেটাই করো। যাই হোক, সেই হিসাবে আজকাল তো পায়ে ব্যথা সেটা আছেই। পায়ের থেকে কোমরে হয়, ঘাড়ে হয়, স্পন্ডিলাইটিস থেকে ঘাড় থেকে শুরু করে কোমর, পা, সব জায়গায় একটা ব্যথা শুরু হয়ে যায়। সেই জন্য পায়ের ব্যথার সঙ্গে সঙ্গে পায়ের আঙুল, হিল, এগুলো সব কিছুতেই ধরে যায়। অস্টিওআর্থাইটিস হোক বা এমনিতে ইউরিক অ্যাসিড থেকে সমস্যা হোক, অনেক রকম সমস্যায় আজকাল, যেহেতু শীতকাল, একটু খাওয়া দাওয়া নিয়ম করে না করলে গ্যাসের থেকেও হয়, এরকম সমস্যা হয়। আর জলটা তো প্রচুর পরিমাণে খাওয়া দরকার, যেটা শীতকালে আমরা অনেকে অ্যাভয়েড করি। জল তো আমাদের সব কিছুতেই অনেক উপকার করে, স্কিন থেকে আরম্ভ করে পেটের যে কোনো সমস্যা, সেতে জল আমাদের সব। জলের অপর নাম জীবন, যেরকম সেরকম জলকে আমরা আশ্রয় করেই থাকি। যদিও আজকাল জল কিনে খেতে হয়। আমরা আগে কখনো ভাবিনি, কারো বাড়ি গেলে আগে জল দেওয়াই হতো, জল, মিষ্টি, বাতাসা, যাই হোক, একটা যার যেমন ক্ষমতা। কিন্তু এখন তো জলও কিনে খেতে হয়। জল তো আর কি বলবো এসব। যাই হোক, পরিস্থিতি যখন যেরকম হয় তখন তো সেভাবে চলতেই হবে মানিয়ে নিয়ে। তাই সেগুলো আমাদের খাওয়া দরকার। ঠিক মতো জলটা অন্তত খেতে হবে। ঘুম থেকে উঠে শীতকালে একটু উষ্ণ গরম জল, তারপরে বিভিন্ন রোগ অনুযায়ী বিভিন্ন পানীয় লোকের মানে খাওয়া উচিত। কারো সুগার, কারো প্রেশার, কারো ওয়েট বেশি, কারো ইউরিক অ্যাসিড, এসবের জন্য বিভিন্ন রকম পানীয় আয়ুর্বেদিক মতে খাওয়া হয়। আর ওষুধ তো যেটা যার যার ব্যাপার, ওষুধ খাওয়াটা সেটা তো আছেই। কিন্তু ঘরোয়া যেসব জিনিস খেলে শরীরে কোনো সাইড ইফেক্ট বা ক্ষতি হয় না, সেগুলো অন্তত খেতেই পারি আমরা। প্রথমে উষ্ণ গরম জল খেয়ে শৌচাদি ক্রিয়া যদি হয় তো ভালো, আর না হলে তো তারও ব্যবস্থা করতে হবে। করে তো একটু যোগা প্রাণায়াম যারা করে তারা করবে, বা হাঁটাহাঁটি যারা করে করবে। তারপরে তো ঘরোয়া কাজকর্ম,
বাইরে বেরোনো, অনেক যার যেটা পেশা সেসব হয়তো যুক্ত হয়, সেগুলো তো করতেই হবে। তা সাধারণত যারা ওয়েট বেশি আছে বা ফ্যাটি লিভার আছে, এসবের জন্য একরকম রেমেডি আছে খাওয়ার। তারপরে সেই সুগার, প্রেশার, এগুলোর জন্য আলাদা আলাদা রেমেডি আছে। যারা ওয়েট ঝরাতে চায় তারা সাধারণত, আমি অনেক দেখিয়েছি আগের ভিডিওগুলোতেও, তারা সাধারণত আগের দিন যদি জিরে ভিজিয়ে রাখে, সেই জিরে ভেজানো জলটা ফুটিয়ে খেলেও টানা 3 মাস খেলে উপকার পাবে। কিন্তু এটা কন্টিনিউ করলেও কোনো অপকার হয় না। সেটা তো আছেই, জিরে ভিজিয়ে রেখে পরের দিন জলটা ফুটিয়ে হালকা উষ্ণ গরম করে খেলো, খুব একটা ফুটাতে হবে না। আর তাছাড়া যদি সম্ভব না হয়, বাড়িতে জিরে এনে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে গুঁড়ো করে নিয়ে সেটা জল ফুটিয়ে তার মধ্যে দিয়েও যদি কিছুক্ষণ ঢেকে রেখে সকালে 1 কাপ খাওয়া যায়, তাতেও মেদ ঝরে যায়, ওয়েট অনেকটাই কমে আসে, ধীরে ধীরে দেখা যায়। টানা 3 মাস খেতে হবে এটা। তারপরে যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে, তারা তো মৌরি ভেজানো জল খেতে পারে, খালি পেটে উষ্ণ গরম জল খেয়ে তারপরে পটি করলো বা যাই হোক যার যেটা কাজ করলো। নাহলে মৌরি ভিজিয়ে রাখলে আগের দিন রাতে, সেটা মৌরি মিশ্রি, ছোটো মিশ্রি, এগুলো ভিজিয়ে রাখলে সেই জল ফুটিয়ে খেলেও অনেক উপকার হয়। তারপরে যাদের প্রেশার হাই আছে তাদের জন্য গাজরের জুস, একটু আমলকি মিশিয়ে সেটা খেলেও ভালো। এরকম অনেক অনেক রেমেডি আছে সকালবেলা যেটা খালি পেটে খাওয়া যায়। তাছাড়া কিছু কিছু আছে খাওয়ার 1/2 ঘন্টা আগে পরেও খাওয়া যায়। যাই হোক, এগুলো তো খাওয়ার মধ্যে পড়লো। তারপরে শারীরিক এক্সারসাইজের মধ্যে যেগুলো হচ্ছে, আমাকে যার গেছিলাম, যার কথা বলতে বলতে মানে এমনই একটা জিনিস, যোগা প্রাণায়ামের একটা কথা বলতে আরেকটা ইস্যু চলে আসে, পরপর সেটা নিয়ে বলতে ইচ্ছা হয় বা চলেই আসে মুখে। আর আমরা যোগা প্রাণায়ামে প্রথমেই তো পা ছড়িয়ে বসে সূক্ষ্ম এক্সারসাইজগুলো করে নিই। সেটা করার পর যেটা কোমরের সমস্যা, যেটা ঘাড়ে হচ্ছে, স্পন্ডাইলাইটিস হচ্ছে, আস্তে আস্তে স্পাইন দিয়ে কোমরে চলে আসছে। পাটাও এখনও ঠিক আছে, তাই জন্য কোমরের সমস্যার জন্য আমি ওকে আজকে দেখাতে গেছিলাম, কিছুটা দেখে আর পারিনি, তাই আমি বলেছি আমি বাড়িতে করব, তুমি দেখে নিও। কেননা ও নতুন এসছে, বাইরে ছিল, বাইরে থেকে এসছে, বাইরে ছিল, চাকরি করতো, এখন এসছে বাড়িতে ফ্ল্যাট নিয়ে, সেখানে মানে আমার খোঁজ পেয়ে আমাকে ডেকেছিল, সে গেছিলাম আমি। যাই হোক, ওসব কথা, আমি তাহলে সেটা করছি যেটা আমার উপকার, ভিডিওর উপকার, আর ও তো দেখবেই। এখন আমি শুয়ে পড়বো, পেটটা নিচে দিয়ে শুয়ে পড়বো। পেটটা নিচে দিয়ে শুয়ে পড়তে হবে, পাগুলো টান করে শুয়ে পড়ে থুতনির নিচে হাত দিতে হবে। হাত দিয়ে একটা করে পা, ডান বা সিঙ্গেল পা হিপে লাগানোর চেষ্টা করতে হবে। এটা 5 কাউন্ট করতে হবে। 5 কাউন্ট বলতে 5 বার করে করতে হবে, অল্টারনেট করে, একবার ডান পা একবার বাঁ পা। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করতে হবে। তাতে কি হবে, পার যেটা মাসলে সমস্যা বা ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে। আর এরকম করে যদি বসেও থাকি, আমরা গালে আর টিভি দেখতে হলে বা কিছু হলে এরকম করে শুয়ে যদি বসেও করি, তাতেও স্পাইনে একটা চাপ পড়ে এবং তলপেটে, লোয়ার অ্যাবডোমেনেও চাপ পড়ে, এতেও অনেক উপকার হয়। তারপরে একটা হাতের উপর আরেকটা হাত চেপে ধরবো, চেপে ধরে, যেহেতু স্পন্ডাইলাইটিস সমস্যা আছে গলায়, সেহেতু ওকে বলা হয়েছে স্পন্ডাইলাইটিসের সমস্যার জন্য প্রথমে তো নিচু হয়ে, ঘাড়টা নিচু হয়ে গেল, কিন্তু সেকেন্ড টাইম আবার আমাকে অল্টারনেট করে করতে হবে। একটা হাতের ওপরে আরেকটা হাত আমি রেখে নেব, মুঠ করে রেখে এই থুতনিটা এখানে লাগিয়ে আমার চোখগুলো উপরের দিকে থাকবে, আর ঘাড়ের পেছনটা একটু চাপতে হবে, যেহেতু নিচু ছিল, এখন এরকম করার জন্য চাপতে হবে সেটাকে। একটা হাতের ওপর একটা হাত রাখবো, রেখে 10 সেকেন্ড কাউন্ট করবো আমি। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হয়ে গেলে একটা হাতের উপরে, আবার অল্টারনেট করে আরেকটা হাতের উপরে রাখবো। এতে কী হবে, হাতের আকুপ্রেশারেরও কাজ হবে। আঙুলের আকুপ্রেশার যেমন চেটোতে আছে, ব্যাক সাইডেও আছে, দুটোই কাজ হবে। চাপ দিয়ে ধরবো এবং থুতনিটা আমি লাগাবো, আমার মনটা থাকবে স্পাইনে এবং ঘাড়ে, যার যেটা সমস্যা তার সেদিকেই থাকবে। এবার একটা হাতটা নিচে রেখেছিলাম,
আবার ডান হাতটা নিচে রেখে থুতনিটার ওপর চেপে ধরবো। চেপে ধরলে কী হবে, ঘাড়ের ওপর পেছন দিয়ে ব্যাক সাইডে একটা চাপ পড়বে, স্পন্ডাইলেটে ব্যথার জন্য অনেকটাই উপকার, এবং স্পাইনেরও ধীরে ধীরে মনটা স্পাইনের দিকে আর ঘাড়ের দিকে রাখতে হবে। 10 সেকেন্ড কাউন্ট করবো, চোখটা আমার ওপরের দিকে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 5 বার করতে হবে। একবার ডান হাত নিচে রেখে একবার বাঁ হাত নিচে রাখি, 5 বার করতে হবে। আর যেটা পা অল্টারনেট করে লাগানো হলো, শুধু থুতনিতে হাত দিয়ে ঘাটটা নিচে গেলো, সেটাও 5 বার 5 বার 10 বার করতে হবে। এবার নেক্সট হচ্ছে, আমি বাঁ হাতের ওপর ডান হাতটা রেখে একদম নাভি পর্যন্ত ওঠার চেষ্টা করব, যেন কোমরে চাপ লাগে। আর হাতটা আমার পুরো চেস্টের নিচে চলে যেতে হবে। শ্বাসের সঙ্গে উঠব, ওখানে আমি 10 20 30 যার বডি ক্যাপাসিটি যেরকম সেরকমভাবে রাখবে। বা হাতের ওপর আমি চেস্টের নিচে হাত চলে গেল, বা হাতের ওপর ডান হাত রাখবো, শ্বাস ভরে আমি উঠে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আমি নেমে আসবো। নেমে এসে থুতনিটা নিচে লাগিয়ে একটু 10 সেকেন্ড বিশ্রাম। যেহেতু এটা সবার জন্য, বয়স্ক টয়স্ক সবার জন্য পরপর করতে পারলেও হয়, কিন্তু একটু বিশ্রাম করে নিতে পারলে সাধারণত বয়স্ক লোকেদের পক্ষে সুবিধা হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার করতে হবে। চেস্টের নিচে হাত চলে যাবে, যত নিচে হাত যাবে তত পাটা পেছন দিকে ছড়িয়ে দিতে হবে। চেস্টের নিচে হাত যাবে, যত নিচে হাত দিয়ে ওঠাতে পারবো নাভি পর্যন্ত শ্বাস ভরে, তত আরাম হবে স্পাইনে এবং স্পন্ডিলাইটিসের জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24 26 27 28 29 30 শ্বাস ভরে উঠবো। শ্বাসটা রেখে কাউন্টটা মনে মনেই করতে হবে, যেন শ্বাসটা ভেতরে থাকে এবং মনটা স্পাইনের দিকে থাকে। চোখগুলো কপালের দিকে থাকবে। পুরো গলায় একটা টান ধরবে পেছন দিকে, সামনের দিকে। গলাটা থাইরয়েডেরও কাজ করবে। গলাটা ওপরে, চোখ ওপরে থাকবে, যেহেতু গলাটায় টান ধরবে, থাইরয়েডের কাজ করবে। আর যা স্পাইনের সমস্যা, স্পাইনের দিকে মন রাখতে হবে। স্পন্ডিলাইটিস সমস্যা, স্পন্ডিলাইটিস ঘাড়ের দিকে মন রাখতে হবে। এবার হাতটা পাশে নিয়ে একটু গাল পেতে বিশ্রাম করতে হবে, দুদিকে তো গাল পেতে থুতনি দিয়ে বিশ্রাম করতে হবে। তারপরে পিঠটা ধীরে ধীরে নিচে নামিয়ে স্ট্রেটভাবে শুয়ে পড়তে হবে। ফ্রন্ট সাইড করলেও ব্যাক সাইড করতে হয়, কিন্তু না করলেও একটু বিশ্রাম করতে হবে। ফ্রন্ট সাইড করার পর হাত পাশে রেখে, পা সোজা করে রেখে নর্মাল ব্রিদিংয়ে 10 সেকেন্ড থাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 ব্যাস। নর্মাল ব্রিদিংয়ে থাকার পর বাঁদিকে কাত হয়ে পা দুটো ভাঁজ করে উঠে পড়তে হবে। খুব ধীরে ধীরে উঠতে হবে, একদম চটপট করে ওঠা না। যেহেতু আমি বলি যে আমি সাধারণত বয়স্ক যারা পারবে সঠিকভাবে তাদের জন্যই বলা, তাই জন্যই খুব হুড়োহুড়ি করে করবে না, ধীরে ধীরে করবে, বিশ্রাম করবে। সামনে পেছনে ফ্রন্ট করলে ব্যাক করতে হবে, সেরকম করে ধীরে ধীরে বাঁদিকে কাত হয়ে উঠতে হবে। বাঁদিকে হাত
পাটা ভাঁজ করে ধীরে ধীরে শ্বাসের সঙ্গে উঠতে হবে। কেননা ঝটফট করতে বয়স্কদের বা যাদের প্রেশার টেশার আছে, যাদের সমস্যা আছে অন্যরকম, তাদের হঠাৎ করে প্রবলেম হয়ে যেতে পারে। সেই হিসাবে তাদের একটু ধীরে সুস্থেই করতে হবে। আর যোগা প্রাণায়াম মানে খুব চটপট করে করতে হবে এরকম কোনো কথা নেই, ধীরে ধীরেই করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। স্মাইলটা যেন থাকে আমার, তাই পাশে থাকবে। সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করি। বাই, আবার দেখা হবে পরে।